আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমরা আলোচনা করব বিবিএ থার্ড ইয়ারের কস্ট অ্যাকাউন্টিং বিষয়ের চ্যাপ্টার ৩ নিয়ে। চ্যাপ্টার ৩ এর নাম হচ্ছে কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস বা বাংলায় আমরা বলতে পারি ব্যয় আচরণ বিশ্লেষণ। সো ইতোপূর্বেই আমরা একটি ক্লাস নিয়েছি এই অধ্যায়ের উপরে। আজকে তারই ধারাবাহিকতায় আমরা দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। আজকের যে প্রশ্নটি নিয়ে আমরা কথা বলবো সেটি এনইউতে আসছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ২০১৫ সালে, ইভেন ২০১৭ সালেও আসছে। সো এই অঙ্কটি আসবে ৪ নম্বরের জন্য। আজ আমরা এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটিতে বলা হয়েছে ইন স্কোয়ার অথবা ইন বেটা লিমিটেড দ্য রিলিভেন্ট রেঞ্জ অফ অ্যাক্টিভিটি। এখানে যে কোনো একটি প্রতিষ্ঠানের নাম বলা হয়েছে এবং বলা হয়েছে দ্য রিলেভেন্ট রেঞ্জ অফ অ্যাক্টিভিটি, মানে হচ্ছে রিলেভেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক। সো রেঞ্জ অফ অ্যাক্টিভিটি মানে হচ্ছে তার যে কার্যের পরিধি আছে সেটা ভেরিজ মানে হচ্ছে উঠানামা করে বা তারতম্য হয় ফ্রম 6,400 ইউনিট অর্থাৎ 6,400 ইউনিট টু 10,000 ইউনিটস, অর্থাৎ এই প্রতিষ্ঠানের যে কার্যক্রমের আওতা আছে সেই আওতা ভেরিজ করে, উঠানামা করে কত থেকে কতর মধ্যে, ফ্রম 6,400 অর্থাৎ 6,400 থেকে শুরু করে 10,000 ইউনিট পর্যন্ত তার কার্যক্রম উঠানামা করে। তারপরে বলা হয়েছে এট দ্য লয়েস্ট লেভেল অফ দ্য সেইড অ্যাক্টিভিটি রেঞ্জ। এখানে বলা হয়েছে লয়েস্ট লেভেল, খেয়াল করে দেখেন 6,400 থেকে শুরু হয় আর 10,000 পর্যন্ত তার অ্যাক্টিভিটি উঠানামা করে। তাহলে নামলে সর্বনিম্ন কততে নামবে? 6,400। উঠলে উপরে যদি উঠে তাহলে কত উঠবে? 10,000 ইউনিট। সো এখানে কিন্তু এট দ্য লয়েস্ট লেভেল বলা হয়েছে। সো লয়েস্ট লেভেল মানেই হচ্ছে 6,400 কে বোঝানো হয়েছে। ওকে। দ্য ফিক্সড কস্ট পার ইউনিট ইজ টাকা 6.20 and the other cost are estimated as follows. ওকে। সো এখানে ফিক্সড কস্ট পার ইউনিট কত দেওয়া আছে? ৬ টাকা ২০ পয়সা। এবং যে আদার যে কস্টগুলো আছে, আদার কস্ট বলতে এখানে ভেরিয়েবল কস্টকে বোঝানো হয়েছে। সো ভেরিয়েবল কস্টগুলো কিন্তু উঠানামা করে, ঠিক আছে? আমরা ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট নিয়ে পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। সো এখানে আমরা তার বিস্তারিত আলোচনা আর করব না। আশা করি আপনারা পূর্বের ক্লাসটি দেখেছেন। সো এখানে শুধুমাত্র এতটুকু বলতে চাই, ফিক্সড কস্ট মানে হচ্ছে এটা স্থায়ী বা স্থির থাকে, এটা কখনো উঠানামা করে না, ঠিক আছে? কিন্তু যে ভেরিয়েবল কস্ট আছে, ভেরিয়েবল মানেই হচ্ছে কি করবে সে? বাড়বে অথবা কমবে। ওকে, ফাইন। ঠিক আছে, আমরা পরে দেখি প্রশ্নে আর কি বলা হয়েছে। এখানে বক্সের ভিতরে ডিরেক্ট ম্যাটেরিয়ালস বলা হয়েছে। কত টাকা বলা হয়েছে? 34,400 টাকা। এখানে ডিরেক্ট ম্যাটেরিয়ালস বলতে প্রত্যক্ষ কাঁচামালকে বোঝানো হয়েছে, ঠিক আছে? 34,400 টাকা। তারপরে বলা হয়েছে ডিরেক্ট লেবার। ডিরেক্ট লেবার মানে হচ্ছে প্রত্যক্ষ মজুরি। প্রত্যক্ষ মজুরি কত দেয়া আছে? 19,840 টাকা। তারপরে বলা হয়েছে ভেরিয়েবল ওভারহেড। ভেরিয়েবল ওভারহেড দেয়া আছে 17,760 টাকা। নিচে বলা হয়েছে as certain the estimated total cost and cost per unit at he lowest and, এখানে হি হবে না, এখানে cost per unit at the lowest and the highest level of the activity range. সো এখানে আমাদেরকে বলা হয়েছে বা আমাদের থেকে জানতে চেয়েছে বা আমাদেরকে করতে বলেছে। কি করতে বলেছে? বলছে যে দ্য এস্টিমেটেড টোটাল কস্ট। টোটাল কস্ট কাকে বলে? টোটাল কস্ট হচ্ছে ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট। কি কস্ট? ফিক্সড কস্ট প্লাস কি হবে? ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট, এই দুইটার যোগফলই হবে আমাদের টোটাল কস্ট। সো আমরা ফিক্সড কস্ট বের করব এবং ভেরিয়েবল কস্টটাকে কি করে দেব? যোগ করে দেব। ওকে। সো এখানে আমাদেরকে বলছে আমরা লোয়েস্ট লেভেলেও বের করতে হবে, আমাদের হাইয়েস্ট লেভেলেও বের করতে হবে। লোয়েস্ট লেভেল আমাদের কত? 6,400। হাইয়েস্ট লেভেল কত আমাদের? 10,000 ইউনিট। ক্লিয়ার? ওকে। সো আমরা এখানে বলে নিতে চাই যে ফিক্সড কস্ট কি হবে না? পরিবর্তন হবে না। ফিক্সড কস্ট, কোন ফিক্সড কস্ট? টোটাল যে ফিক্সড কস্টটা বেরোবে। ফিক্সড কস্টেরও কিন্তু একটা টোটাল বের হবে, ঠিক আছে? ভেরিয়েবল কস্টেরও একটা টোটাল বের হবে। এই ফিক্সড কস্টের টোটাল এবং ভেরিয়েবল কস্টের টোটাল যোগ করে দিলেই আমাদের টোটাল কস্ট বের হবে। ক্লিয়ার? সো ফিক্সড কস্টের যে টোটালটা থাকবে সেই টোটালটা 6,400 ইউনিটের জন্য যা হবে 10,000 ইউনিটের জন্য তাই হবে। কিন্তু ফিক্সড কস্টের যে পার ইউনিট কস্ট আছে সেটা চেঞ্জ হবে। আচ্ছা, এখন না বুঝলে সমস্যা নাই, আমরা অঙ্কে যাই। অঙ্কে দেখলেই আমরা সহজে বুঝে যাব, ঠিক আছে? সো আমরা এখানে প্রথমে 6,000 যে 400 ইউনিট ছিল সেই 6,400 ইউনিটের হিসাব আমরা করব, ঠিক আছে? সো 6,400 ইউনিটের জন্য যদি আমরা প্রথমে ফিক্সড কস্টটা বের করি তাহলে এখানে দেখেন লেখা আছে
টোটাল ফিক্সড কস্ট কত ইউনিট? ৬,৪০০। আমরা প্রথমে লোয়েস্ট যেটা সেটা নিয়ে কাজ করব এবং প্রত্যেকটার দাম এখানে পার ইউনিট কস্ট কত দেয়া আছে? ৳৬.২০। সো এই ৬,৪০০ র সাথে ৳৬.২০ আমরা কি করে দেব? গুণ করে দেব। আমাদের টাকা আসতেছে ৩৯,৬০০ কত টাকা? ৳৮০। সো আমরা এই ৬,৪০০ ইউনিটের জন্য যে ফিক্সড কস্ট বা টোটাল ফিক্সড কস্ট সেটা কত পেলাম? ৳৩৯,৬৮০। এখন এই ৳৩৯,৬৮০ কিন্তু ১০,০০০ ইউনিটের জন্যও হবে। ঠিক আছে? এটা কিন্তু পরিবর্তন হবে না। কেন হবে না? আমরা পরবর্তীতে অঙ্ক যখন করব তখন আপনারা বুঝে নিবেন। দেখেন তারপরে আমরা এখন কি বের করব? আমাদের এই ফিক্সড কস্ট বের হয়ে গেছে ৬,৪০০ ইউনিটের জন্য। এখন ভেরিয়েবল কস্টটা বের করব। এখানে ভেরিয়েবল কস্টগুলা দেয়া আছে। ভেরিয়েবল কস্টের মধ্যে প্রথমটা ডিরেক্ট ম্যাটেরিয়ালস দেয়া আছে কত? ৩৪,৪০০। ডিরেক্ট লেবার দেয়া আছে ১৯,৮৪০ টাকা এবং ভেরিয়েবল ওভারহেড দেয়া আছে ১৭,৭৬০ টাকা। ঠিক আছে? সো এই খরচগুলা যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা ভেরিয়েবল কস্টটা পেয়ে যাব। সো এখন প্রশ্ন হচ্ছে এই টাকাগুলা আমরা ৬,৪০০ ইউনিটের জন্য কেন আনতেছি? তার কারণ হচ্ছে এখানে প্রশ্নে সুন্দর করে বলা আছে দেখেন, "এট দ্য লোয়েস্ট লেভেল অফ দ্য সেইড অ্যাক্টিভিটি রেঞ্জ" এখানে বলাই আছে লোয়েস্ট লেভেল অফ দ্য সেইড অ্যাক্টিভিটি তার মানে হচ্ছে ৬,৪০০ টাকার জন্যই এই খরচগুলো দেয়া আছে। ঠিক আছে? এখন টোটাল ভেরিয়েবল কস্ট এট ৬,৪০০ ইউনিটের জন্য আমরা ভেরিয়েবল কস্টটা বের করব। সো ভেরিয়েবল কস্টের মধ্যে আমরা এখানে কি পাচ্ছি? ডিরেক্ট ম্যাটেরিয়ালস, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ওভারহেড। টাকাগুলা ৩৪,৪০০, ১৯,৮৪০ এবং হচ্ছে ১৭,৭৬০। এগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব ৭২,০০০। ঠিক আছে? ওকে। এখন আমাদের কাজ কি? আমরা ফিক্সড কস্টের টোটাল ভ্যালুটা পেয়ে গেলাম। ভেরিয়েবল কস্টের টোটাল ভ্যালুটা পেয়ে গেলাম। এখানে আমাদের বইলে দিছে হ্যাজ সার্টেন দ্য এস্টিমেটেড টোটাল কস্ট। এখানে আলাদা আলাদা টোটাল ফিক্সড কস্ট এবং টোটাল ভেরিয়েবল কস্ট বের করা হয়েছে মাত্র। ঠিক আছে? সো আমরা চাইলে টোটাল কস্টও দেখিয়ে দিতে পারি। সো এখানে ৬,৪০০ ইউনিটের জন্য টোটাল কস্টটা কত হবে? টোটাল কস্ট। সো টোটাল কস্ট আমরা এখানে ফিক্সড কস্টটা কত পাচ্ছি? ৩৯,৬৮০ টাকা। আর আমরা ভেরিয়েবল কস্টটা কত পাচ্ছি? ৭২,০০০ টাকা। এই ২ টাকে যদি আমরা যোগ করে দেই তাহলে এই ৬,৪০০ ইউনিটের যে টোটাল কস্ট সেই টোটাল কস্ট আমরা পেয়ে যাব। ঠিক আছে? এইখানে আমাদের আসতেছে ১,১১,৬৮০ টাকা। ওকে ফাইন। এটা চেষ্টা করবেন দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে? না দিলেও সমস্যা নেই। তবে দিয়ে দিবেন। ওকে। এখন আমাদের এখানে যেহেতু কস্ট পার ইউনিট বের করতে বলছে আমরা এখন কস্ট পার ইউনিট বের করব। ক্লিয়ার? ওকে। এখন খেয়াল করে দেখেন এখানে ভেরিয়েবল কস্ট পার ইউনিট আমাদের এই টোটাল যে ভেরিয়েবল কস্ট সেটা কত পেয়েছি আমরা? ৭২,০০০ টাকা। ঠিক আছে? এই ৭২,০০০ টাকা। এখন আমরা যদি ৬,৪০০ ইউনিট উৎপাদন করি তাহলে এই টাকাটাকে ৬,৪০০ ইউনিট দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করলে আমরা প্রতি ইউনিট খরচ কত পাবো? ভেরিয়েবল কস্ট ৳১১.২৫। ফাইন। এরপরে বলা হয়েছে কস্ট পার ইউনিট এট ৬,৪০০ ইউনিট লেভেল। এখানে কস্ট পার ইউনিট বলতে কিন্তু পার ইউনিটে টোটাল কস্ট বের করতে বলছে। ঠিক আছে? বা বের করা হয়েছে। সো এখানে আমাদের ৬,৪০০ ইউনিট লেভেলে স্থায়ী খরচটা কত ছিল? প্রত্যেক ইউনিটে ৳৬.২০। একটু আগেই আমরা কথা বলছিলাম এই যে ৳৬.২০ এবং তার সাথে আমরা ভেরিয়েবল কস্টটা কত পেলাম? ৳১১.২৫। এই ৳১১.২৫ যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা টাকা পাচ্ছি ৳১৭.৪৫। ফাইন। এই ৳১৭.৪৫ মধ্যে কি আছে? ফিক্সড কস্টও আছে এবং ভেরিয়েবল কস্টও আছে। ফাইন। তাহলে এটা গেল ৬,৪০০ ইউনিটের জন্য। এখন আমরা বের করব ১০,০০০ ইউনিটের জন্য। সো ফিক্সড কস্টের দিকে যদি আমরা তাকাই, আমরা জানি ফিক্সড কস্টের টোটাল যে মূল্য বা টোটাল যে ভ্যালু সেটা চেঞ্জ হবে না। কিন্তু পার ইউনিট কস্টটা চেঞ্জ হয়ে যাবে। কেন পার ইউনিট কস্ট চেঞ্জ হয়ে যাবে? দেখেন, আমরা এখানে ৩৯,৬৮০ টাকা খরচ করে ৬,৪০০ টা ইউনিট উৎপাদন করছি। ধরেন ১ম বার। দ্বিতীয়বার এই একই টাকায় ১০,০০০ ইউনিট উৎপাদন করছি। তাইলে একই পরিমাণ টাকায় যখন বেশি প্রোডাক্ট উৎপাদন করব, তখন কি আমাদের খরচটা কমে যাবে না? উত্তর হচ্ছে হ্যাঁ, খরচটা কমে যাবে। এজন্য আমরা যেটা করব, এই ফিক্সড কস্ট যখন ১০,০০০ ইউনিটের জন্য বের করব, তখন আমরা উক্ত টাকাটাই মানে হচ্ছে ৩৯,৬৮০ টাকাকেই আমরা ১০,০০০ ইউনিট দিয়ে ভাগ দেব। তখন আমাদের পার ইউনিট কস্ট কত বের হবে? ৳৩.৯৬ প্লাস আসবে। ঠিক আছে? তারপরে আমরা এখন যেটা বের করব সেটা হচ্ছে কস্ট পার ইউনিট
এট 10,000 ইউনিট লেভেল। এখানে যে কস্ট পার ইউনিট বলা হয়েছে এর মানে হচ্ছে এখানে টোটাল কস্ট বের করতে হবে। টোটাল কস্ট মানে হচ্ছে এই যে ফিক্সড কস্ট পার ইউনিট দেখেন কত টাকা ছিল এখানে আমাদের ৩ টাকা ৯৬ পয়সার মতো। এখানে আমরা ৩ টাকা ৯৬ পয়সা লিখেছি এবং আমাদের যে ভেরিয়েবল কস্ট পার ইউনিট সেটা কিন্তু এখানে চেঞ্জ হবে না। ঠিক আছে? সো এই ১১ টাকা ২৫ পয়সা আমরা লিখলাম এখানে। ২ টা যোগ করে দিলে আমরা কত টাকা পাবো? ১৫ টাকা ২১ পয়সা প্লাস পাবো। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা কথা আমরা পূর্বেও বলেছি, এখন আমরা আবারও বলে নিচ্ছি যে ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে পার ইউনিট কস্ট চেঞ্জ হয় না। খেয়াল করে দেখেন এখানে এই অঙ্কটাতে আমরা ভেরিয়েবল কস্ট ১১ টাকা ২৫ পয়সা পাইছি। এই ১১ টাকা ২৫ পয়সায় কিন্তু আমরা ৬,৪০০ র ক্ষেত্রেও ১১ টাকা ২৫ পয়সা ছিল। আবার ১০,০০০ ইউনিটের ক্ষেত্রেও আমরা ১১ টাকা ২৫ পয়সা ধরেছি। ঠিক আছে? এর মানে হচ্ছে ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে পার ইউনিট কস্ট কি হবে না? চেঞ্জ হবে না। আবার ফিক্সড কস্টের ক্ষেত্রে এটা উল্টাটা। ফিক্সড কস্টের ক্ষেত্রে কিন্তু টোটাল যে টাকাটা থাকবে সেই টোটাল টাকাটা চেঞ্জ হবে না। ঠিক আছে? টোটাল টাকা। কিভাবে টোটাল টাকা? খেয়াল করে দেখেন এখানে ফিক্সড কস্টের ক্ষেত্রে কিন্তু আমরা টোটাল যে টাকাটা পেয়েছিলাম সেটা ছিল আমাদের কত? ৩৯,৬৮০ টাকা। এটা চেঞ্জ হবে না। ঠিক আছে? এটা কখনোই চেঞ্জ হবে না। খেয়াল করে দেখেন এখানে যখন আমরা ৬,৪০০ ইউনিটের হিসাব করছিলাম তখনও আমাদের টোটাল ফিক্সড কস্ট কত ছিল? ৩৯,৬৮০। আবার যখন এখানে ১০,০০০ ইউনিট নিয়ে কাজ করতেছি তখনও আমাদের টোটাল যে ফিক্সড কস্টটা ছিল সেটা কত ছিল? ৩৯,৬৮০ টাকা। এ থেকে আমরা এটাই বুঝতে পারি যে ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে পার ইউনিট কস্ট কখনো চেঞ্জ হয় না। আবার ফিক্সড কস্টের ক্ষেত্রে ফিক্সড কস্টের টোটাল টাকা কখনো চেঞ্জ হবে না। কখন চেঞ্জ হবে না? ইউনিট যদি বাড়ে অথবা কি কমে। ইউনিট যদি বাড়ে অথবা কমে। সো এই ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট নিয়ে আমরা পূর্বের ভিডিওতে অনেক আলোচনা করেছি। সো আমরা এই ভিডিওতে আর বেশি আলোচনা করব না। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই জায়গায় আবার আরেকটু কাজ বাকি আছে। সেটা হচ্ছে খেয়াল করে দেখেন, এখানে আমরা টোটাল কস্ট বের করেছিলাম কিন্তু কত? মাত্র ৬,০০০ যে ৪০০ ইউনিট ছিল সেই ৬,৪০০ ইউনিটের জন্য আমরা টোটাল কস্টটা বের করেছিলাম। ঠিক আছে? সো এখানে চাইলে যেহেতু একটা বের করেছি চাইলে আমরা এটাও বের করে দিতে পারি। সো এখানে যদি আমরা এটার আ মানে হাইয়েস্ট যে আমাদের ইউনিটটা ছিল, হাইয়েস্ট ইউনিট ছিল কত? ১০,০০০। সো ধরেন লিখলাম ফর 10,000 ইউনিট, 10,000 ইউনিটস। ওকে? টোটাল কস্ট ফর 10,000 ইউনিটস। সো এখন খেয়াল করে দেখেন 10,000 ইউনিটের ক্ষেত্রেও ফিক্সড কস্ট কিন্তু একই থাকবে। সো এখানে খেয়াল করে দেখেন এই ফিক্সড কস্ট ৬,৪০০ ইউনিটের জন্য ৩৯,৬৮০ টাকা ছিল। সো এই ৩৯,৬৮০ টাকা, ৩৯,৬৮০ টাকা। এটা ১০,০০০ ইউনিটের জন্য হবে। ক্লিয়ার? কারণ ফিক্সড কস্টের যে অ্যামাউন্ট আছে টোটাল অ্যামাউন্ট সেটা পরিবর্তন হয় না। প্লাস সো আমরা ফিক্সড কস্টটা লিখলাম। এখন আমরা লিখব কি? ভেরিয়েবল কস্টটা। এখন আপনি যদি ভেরিয়েবল কস্টটার দিকে তাকান, খেয়াল করে দেখেন এই যে ভেরিয়েবল কস্ট কত বের হইছে? ভেরিয়েবল কস্ট বের হইছে কত টাকা? ১১ টাকা ২৫ পয়সা। কত টাকা? ১১ টাকা ২৫ পয়সা। ক্লিয়ার? সো আমরা এখানে ১১ টাকা ২৫ পয়সা লিখব। আর গুণ দেব হচ্ছে কত ইউনিটের জন্য? ১০,০০০ ইউনিটের জন্য। তার কারণ হচ্ছে ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে পার ইউনিট কস্ট কিন্তু একই থাকে। সেটা একটা ইউনিটের জন্য যা, ৬,৪০০ ইউনিটের জন্য তা এবং ১০,০০০ ইউনিটের জন্য যা। পার ইউনিট কস্ট, পার ইউনিট কস্ট মানে হচ্ছে একটা প্রোডাক্ট উৎপাদন করতে আমার ভেরিয়েবল কস্ট কত টাকা গেছে। সো একটা প্রোডাক্ট উৎপাদন করতে আমার ভেরিয়েবল কস্ট গেছে ১১ টাকা ২৫ পয়সা। তাহলে ১০,০০০ ইউনিটের জন্য আমি বের করতেছি, এই জন্য ১০,০০০ ইউনিট দিয়ে আমরা গুণ করব। এখন আপনি যেটা করবেন এই ২ টা গুণ করে যে টাকা বের হবে সেটার সাথে আপনি এটাকে যোগ করে দিবেন। তাইলেই হয়ে গেল আপনার এখানের যে টোটাল কস্টটা সেটা হয়ে যাবে। ঠিক আছে? সো এখানে দেখেন এইটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসতেছে কত? ১,১২,৫০০। আপনি এটা খালি চোখেও করা যাবে ১,১২,৫০০। সো এখানে লিখব ৩৯,৬৮০। ৩৯,৬৮০ তো ছিল নাকি? হ্যাঁ। এবং প্লাস লিখব কত? ১,১২,০০০ কত টাকা? ৫০০ টাকা। এটার সাথে যদি আপনি ওইটা যোগ করে দেন তাহলে এই ১০,০০০ ইউনিটের জন্য আমার মোট ব্যয় হচ্ছে ১,৫২,১৮০ টাকা।
সো এটা অন্যান্য অঙ্কের ক্ষেত্রে কিন্তু বক্স করে আমাদেরকে করতে হবে। ঠিক আছে? এটা ৪ নাম্বারের জন্য আসছে তো এইজন্য বক্স ছাড়াই এটা এভাবে আমরা করে ফেলতে পারলাম। সো এই টাকাটা কিন্তু সামনে লিখতে হয়। এদিক দিয়ে লিখতে হয় টাকা। ঠিক আছে? সো আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পেরেছেন। সো আজ এই পর্যন্তই থাকবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। বন্ধু-বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের আর কোন অধ্যায়ের বা কোন বিষয়ের ক্লাস লাগবে। আমরা সে অনুযায়ী ক্লাস দেওয়ার চেষ্টা করব। সো আগামী কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।